আপনি বলুন তো, তৃণমূল বলে যে ইসলামকে তোষণ করে ইত্যাদি করে, কিন্তু ইসলাম সম্প্রদায়ের মানুষের আসলে কি উন্নতি হয়েছে? কেউ নিশ্চিহ্ন হয়ে যাক বা অন্য ধর্মে কনভার্ট হয়ে যাক, এটা আমি কখনোই চাই না। নিজে একজন হিন্দু হিসেবে তো অবশ্যই নয়। আপনি পুরীর জগন্নাথের থেকে আমার জগন্নাথটা হাইটে বড়, এই কথা বলা যায় না। পুরীর জগন্নাথ মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে, হিন্দু ধর্ম এটাও যে একটা সিরিয়াসনেস, এইটা এদের ধারণা নেই। এই কথাটা কিন্তু উনি অন্য কোনো ধর্ম নিয়ে বলতে পারবেন না। হিন্দু ধর্মাবলম্বী যে কমিউনিটিগুলি রয়েছে তাদের নিজস্ব আসলে কোনো রেজিস্ট্যান্স নেই। আমি মনে করছি, আমি খুবই ভালোবাসি তৃণমূলকে এই কারণে, কারণ সায়েন্স ফিকশন বা সিনেমায় আমরা যেগুলো দেখি স্বপ্নের দুনিয়া, একমাত্র এই একটি সংগঠন যারা দেখছি সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। আমরা ঈশপের গল্পে এই সমস্ত পড়েছি, যে ডাকাতরা এরকম করতো নাকি, আমরা সব রাজরাজাদের ইতিহাস বইতে পড়েছি, বিশ্বযুদ্ধের সময় এরকম দেখেছি বিভিন্ন মনুমেন্টে, যে তলা দিয়ে এই গুহা থেকে ওইখানে চলে যেত। কেন্দ্রীয় সরকার এই মেট্রো রেলওয়ে ক্লেম করলো যে এই নদীর তলা দিয়ে প্রথম নেটওয়ার্ক নাকি এই গঙ্গার তলা দিয়ে মেট্রো। আমার মনে হচ্ছে এই তথ্যটা ভুল। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ওই গঙ্গার তলা দিয়ে হয়তো আগেই কোথাও না কোথাও পাচারের কার্য শুরু করে ফেলেছে তৃণমূল। বাংলায় বসে একজন মেয়র, মানে তিনি যদি একজন ইসলাম ধর্ম প্রচারক হিসেবে বলতেন তাহলে আমি মেনে নিতাম, কিন্তু একজন মেয়র যখন এই স্টেটমেন্টটা দিচ্ছেন, তা তো পলিটিক্যাল চেয়ারের একটা গুরুত্ব রয়েছে। মেয়রের তো হিন্দু মুসলমান হয় না। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের আমলে এই গজিয়ে ওঠা নেতা, এই ধরনের দু একটা গুন্ডা বদমাস যে কটা উঠে আসছে নামটা, আমার ইন্টারভিউ আর আপনাদের চ্যানেলে আর নিলে চলবে না। এবার আপনাদেরকে ইন্টারভিউ নিতে হবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের, ভূগোলবিদদের, হ্যাঁ, আবহাওয়া বিশেষজ্ঞ, এই ধরনের। কারণ তৃণমূল কংগ্রেস এরকম একটা সংগঠন বা এরকম একটা গভর্নেন্সে আমরা পৌঁছে গেছি, যেখানে শুধুমাত্র যারা এই রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি, চর্চা করি, পড়েছি সমাজবিজ্ঞান, আমাদের আর এই সাবজেক্টের মধ্যে এটা পড়ছে না। এবারে এই যে মাটি খুঁড়ে নদী পর্যন্ত একটা জিনিস বানানো যায়, সেখান দিয়ে দিনের পর দিন পাচার কার্য চলছে। পুলিশ বলছে তারা কিছুই খবর পায় না, পুলিশ না পাওয়ারই স্বাভাবিক। তো যাই হোক, পুলিশের কাছে তো খবর থাকার কথা না, খবর সাধারণ মানুষের কাছে থাকবে। পুলিশ আছে কেন? পুলিশ আছে থানায় বসে মায়না পাবে, চা খাবে, আড্ডা মারবে, চলে যাবে। পুলিশের এটাই কাজ বোধ হয়। ক্রাইম এবং ক্রিমিনাল সম্পর্কে পুলিশের কোনো খবর রাখার দরকার নেই। এইবার এইটা এইটা কি পারবে রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে কি আলোচনা করবে? এটা একটা অত্যাশ্চর্য ঘটনা। এবং আমি মনে করছি, আমি খুবই ভালোবাসি তৃণমূলকে এই কারণে, কারণ সায়েন্স ফিকশন বা সিনেমায় আমরা যেগুলো দেখি স্বপ্নের দুনিয়া, একমাত্র এই একটি সংগঠন যারা দেখছি সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। আমরা ঈশপের গল্পে এই সমস্ত পড়েছি, যে ডাকাতরা এরকম করতো নাকি, আমরা সব রাজরাজাদের ইতিহাস বইতে পড়েছি, বিশ্বযুদ্ধের সময় এরকম দেখেছি বিভিন্ন মনুমেন্টে, যে তলা দিয়ে এই গুহা থেকে ওইখানে চলে যেত, এই হতো। এখন তো আমার আশ্চর্য লাগছে যে এই যে কেন্দ্রীয় সরকার এই মেট্রো রেলওয়ে ক্লেম করলো যে এই নদীর তলা দিয়ে প্রথম নেটওয়ার্ক নাকি এই গঙ্গার তলা দিয়ে মেট্রো। আমার মনে হচ্ছে এই তথ্যটা ভুল। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ওই গঙ্গার তলা দিয়ে হয়তো আগেই কোথাও না কোথাও পাচারের কার্য শুরু করে ফেলেছে তৃণমূল। ফলে এই ক্রেডিট রেলওয়েকে দেওয়া যাচ্ছে না, এটা তৃণমূলেরই ক্রেডিট, বা তৃণমূলের হয়ে যারা পাচার টাচার করছেন তাদের ক্রেডিট। আপনার কথা যদি মেনে চলে তাহলে তো ভয়ঙ্কর অভিযোগ করছেন। হ্যাঁ, মানে দেখুন, এটা নদী পর্যন্ত চলে যাচ্ছে, এবার নদীটুকু পার হতে আর কতক্ষণ? এ হয়তো আগেই পার হয়ে গেছে, কে জানে? এগুলো তো কেউ জানে না। মানে আজকে এটা ঘটনাচক্রে আলোচনায় চলে এলো সেই জন্য। আমরা কি জানতাম সন্দেশখালীতে এরকম ভয়ঙ্কর ঘটনা দিনের পর দিন ঘটেছে? আমরা কি জানতাম এই লোকটার খাটের তলা দিয়ে এরকম পাওয়া যাচ্ছে? আমরা কি জানতাম শিক্ষামন্ত্রীর খাটের তলায় কয়েকশো কোটি টাকা রয়েছে? ফলে এই জিনিসগুলো তো সবই মানে হচ্ছে বলে আমরা জানছি, আর জানতে জানতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা আর অবাক হচ্ছি না। এবারে আমরা হাসছি, এন্টারটেইনড হচ্ছি। আগে আমরা খারাপ ভাবতাম, অবাক হতাম, রাগতাম, অভিমান করতাম, যে দেখো সাধারণ মানুষ খেতে পায় না, চাকরি পায় না, ব্যবসা পায় না, এরা এরকম করছে। এখন এটা এমন একটা মানে টেকেন ফর গ্রান্টেড বিষয় হয়ে গেছে, যে অ্যাজ ইফ এটাই হবে। এটা না, একটা নেতা তার বাড়িতে অস্ত্র নেই, বেআইনি অস্ত্র নেই, বেআইনি টাকা নেই, বেআইনি সোনা নেই, তাহলে সে কিরকম ধরনের নেতা? এটা এরকম কেউ নেতা হলে আমরা তাকে নেতা মানবো না, যে এর দ্বারা নেতাগিরি হবে না। কি নেতা? তোমার খাটের তলায় পয়সা নেই, বেআইনি পাচার চক্রের সাথে তোমার লিঙ্ক নেই, পুলিশকে তুমি প্রায় পকেটে ভরে রাখো না, পুলিশকে দেখলে সেলাম করো, এ তো হবে না। এই সমস্ত নেতা চলবে না আজকের দিনে। তো এই ঘটনাটা মোটেই অবাক হওয়ার মতো কিছু না। এবং আমি এটাও বলছি, এটা টিপ অফ দ্য আইসবার্গ। এত বড় পাচার নেটওয়ার্ক কলকাতা অ্যাক্টিভেটেড আছে, মানে এটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। এটা শুধুমাত্র ওই একটা সোনা পাচার, একটা গরু পাচার, একটা চাল পাচার, ত্রিপল পাচার, তা নয়। দীর্ঘদিন ধরে এই ঘটনাগুলো ঘটছে, পুলিশ সব জানে। কোনোটা খবরের কাগজে চলে আসলে তখন চুপ করে জানি না একটা নতুন রোগ ধরেছে, জানি না শুনিনি সিনড্রোম। যাকেই তা জিজ্ঞাসা করবেন, বলবেন এ হে শুনিনি। মুখ্যমন্ত্রী বলবেন না, এটা খবর পাইনি।
এমএলএ এমপি যে ওখানে আছে তাকে বলবো এ মা এটা তো জানতাম না। কোনো মিউনিসিপ্যালিটিতে ওই কে গুন্ডা বদমাস মাঝখানে উঠেছিল কামারাটি না কোথায় আড়িয়াদহে, তাকে নাকি পৌর প্রধান বলছে না আমি তো শুনিনি, পুলিশ বলছে জানে না। এই একটা অদ্ভুত রোগ হঠাৎ প্রশাসনের হয়েছে, কেউই কিছু জানে না শোনে না, অথচ ম্যাজিকের মতো ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। তো এটা গভর্নেন্সের লজ্জা, এবং আমরা আর এক্সপেক্টও করছি না যে এরা খুব একটা শাস্তি টাস্তি পাবে, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। মানে আমরা না নারদা সারদার কোনো সলিউশন পেলাম, না আমরা শিক্ষা রেশনের কোনো সলিউশন পেলাম। আমরা কি পেলাম? ভোটের আগে সিনেমার যারা আমরা কাজ করি আমরা ট্রেলার দেখাই, আপনারা ট্রেলার দেখে সিনেমা হলে আসেন তো, এটাও ধরে নিন একটা ট্রেলার টাইপের কিছু। এই ভোটের আগে একটা হয়েছে এরকম, এর বাড়ির তলা থেকে এত টাকা পাওয়া গেছে, সোনা পাওয়া গেছে। আবার 2026-এর আগে একটা কিছু একটা দেখবেন, তখন একটু নড়ে চড়ে বসবে। এগুলো সব সিনেমার ট্রেলার। আসল সিনেমাটা ওই এপিসোডের মতো, এক একটার পর এক একটা এপিসোড চলে যাচ্ছে, এর কোনো শেষ নেই। হতে এরা আদি অনন্ত সমুদ্রব্যাপী এই দুর্নীতির পাহাড়। আপনি যে হিমশৈলের কথা একটু আগেই বললেন, সেই হিমশৈলের চূড়া খুলতে কি শেষ পর্যন্ত কলকাতার যোগসূত্র পাওয়া যেতে পারে? দেখুন, আমাদের বাংলার সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই যে শিলিগুড়ি করিডোর বলে যে করিডোরটাকে আমরা চিনি বা চিকেন স্নেক, এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, এবং যেই জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরেই স্টেট এবং সেন্টারের একটা মনোমালিন্য, এবং কেন জানি না তারা এই জায়গাটাকে সুরক্ষিত করে না। এটা একমাত্র করিডোর, যেই করিডোরটা দিয়ে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল কিন্তু মূল ভারতের ভূখণ্ডের সাথে কানেক্টেড। এবং এই শিলিগুড়ি করিডোরটা চারিদিক থেকে বিভিন্ন বিদেশের বর্ডার দ্বারা চাপা রয়েছে। ফলে কোনো কারণে যদি এই জায়গাটা একটা সিভিল আনরেস্ট তৈরি হয়, জায়গাটায় রাজনৈতিক ফাটল ধরে, তাহলে কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে। তো সেই কারণে এই জায়গাটা ভীষণ সিকিউরিটি হিসেবে এটা ভালনারেবল। তো সেই জায়গাটা তো দেখার জন্য শুধু সেন্টার লাফালাফি করলেও হবে না, আবার স্টেট একা করলেও হবে না। উভয় সরকারকে যৌথ উদ্যোগে অভ্যন্তরীণ সুরক্ষাটা কিভাবে সিকিউর করা যায় দেখতে হবে। এবং আমি এর আগে একাধিকবার আমি তথ্য দিয়ে আপনাদের বলেছি যে কলকাতার বিভিন্ন জায়গাতে এরকম বিভিন্ন পকেটস রয়েছে, যেই পকেটসগুলোকে ব্যবহার করে নানা রকম বেআইনি নোট পাচার, সব থেকে বেশি জাল নোট পাচারের চক্র। এবং এটা পুলিশের রেকর্ডেড ডেটা, এটা কোনো বানানো গল্প নয়। জাল নোট পাচার হয়েছে, এমনকি হিউম্যান ট্রাফিকিং এর বড় একটা নেটওয়ার্ক এখানে অ্যাক্টিভেটেড রয়েছে। গরু টরু তো ছেড়ে দিন, সেটা তো একদম রোজকার দৈনন্দিন রোজনামচা হয়ে গেছে। সোনা তো রয়েইছে, বেআইনি অস্ত্র, এমনকি সেই অস্ত্রের ব্যবহার ভারতবর্ষে হয় না এরকমও তথ্য রয়েছে, যে বাংলাদেশ থেকে আসছে কি পাকিস্তান থেকে আসছে, এখান থেকে করিডোর দিয়ে সেটা নেপাল হয়ে আফগানিস্তান বেরিয়ে যাচ্ছে। ফলে বাংলাটাকে দীর্ঘদিন ধরে এটা চ্যানেল হিসেবে ব্যবহার করছে বিভিন্ন আন্তর্জাতিক টেররিস্ট অর্গানাইজেশন, এবং সেটা গভর্নমেন্ট জানে, তার কাছে ডেটা আছে, কয়েকটা তারা প্রিভেন্ট করতে পারছে। কিন্তু রুট যে কজটা, আমার বর্ডার লাইনটা সিকিউর করতে হবে, এবং এই যে চেক পয়েন্ট গুলো সেখানে আরো কিভাবে কড়া সুরক্ষা দেওয়া যায় সেগুলো দেখতে হবে, সেই ব্যাপারে কিছু নেই। এর কাছে গেলে বলে ও দায়ী, ওর কাছে গেলে বলে এ দায়ী। আলটিমেটলি কে বিপদে পড়ছে? আমরা সাধারণ মানুষ বিপদে পড়ছি। ফলে প্রশাসনের এই যে একটা গা ছাড়া মনোভাব, সমস্ত বিষয় আপনি যদি দেখেন বাংলার প্রশাসনের, যে আগে হোক তারপর দেখা যাবে, প্রিভেন্টিভ মেজারমেন্ট এরা নিতে শেখেনি। কখন একটা গুলি হবে, কখন একটা বোম পড়বে, কখন একটা অশান্তি হবে, তারপরে এরা যাবে। কিন্তু তার আগে যদি আমি জানি যে এই লোকটা একটা বিশৃঙ্খলা করতে পারে, আমার কাছে যদি ইনপুট থাকে, আমি তাকে আগে প্রিভেন্ট করবো না যাতে সে এরকম না করে। আমি জানি যে এখানে একটা ক্রিমিনাল এরকম বেড়ে উঠছে, এর বারবারন্ত হচ্ছে, বিভিন্ন পাচার চক্রের সাথে জড়িত, করবো না। কেন করে না? তার কারণ এই যে কালো টাকার যে ভালো বাজারের যে বিরাট কর্পাসটা তৈরি হয়েছে, সেগুলো শুধু তো পাচারকারীরা জড়িত না, এর অংশ বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাদের কাছে যাচ্ছে, তার একটা অংশ বিভিন্ন করাপ্টেড পুলিশ ডিপার্টমেন্টের লোকের কাছে যাচ্ছে। তাই পুলিশ চুপচাপ বসে আছে, যখন দেখছে আরে এ তো বুমেরাং হয়ে গেল, এ তো ঘুরে আমার দিকেই চলে আসছে, তখন নড়ে চড়ে বসছে, লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ছে। কিন্তু এভাবে তো হতে পারে না। একটা বিভাগ করাপশনহীন সোসাইটি হয় না, কিন্তু আদ্যপান্ত করাপ্টেড হয়ে গেলে তখন সেটা ভেঙে পড়বেই। এখন যেটা হয়েছে যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, একদম গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটা টেবিল করাপ্টেড হয়ে গেছে। একটা কাগজে করাপশন ছাড়া আপনি সই হচ্ছে না, প্রসেস হচ্ছে না। আপনি ঘুষ দিতেই হবে, আপনাকে নেতাদের চাটুকারিতা করতেই হবে, তবেই কি আপনার কাজটা হবে। এই যে একটা অদ্ভুত ইমেজ তৈরি হয়েছে গভর্নমেন্টের, সেজন্যই এই উদাসীনতা, এবং সেখান থেকেই এই ভয়ঙ্কর সমস্যাগুলো তৈরি হচ্ছে।
সাংবাদিক বৈঠক করে আমরা একদম রীতিমতো দেখলাম যে রীতিমতো সাংবাদিক বৈঠক করে সৌগত রায় তিনি বলছেন যে আমি কোটান কোট বলছি, সৌগত রায় বলছেন আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না, অতীতে যদি ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। সৌগত রায়কে এও বলতে শোনা যায় যে তিনি বলছেন অতীতে হয়তো কিছু ভুল হয়েছে, তবে সবকিছুর তো সময় থাকে, উল্টো রথের দিন সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে সংশোধন করবো, এরপর থেকে ভুল হবে। প্রথম কথাটা হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করতে হবে যে সংশোধনের পদ্ধতিটা কি। প্রথম কথা, প্রমোটার আর ক্রিমিনাল এক নয়। প্রমোটিং একটা বিজনেস ফরম্যাট। যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন, প্রমোটার মানেই অসাধু এই কথা আমি বিশ্বাস করি না। বহু প্রমোটার রয়েছে সততার সাথে কাজ করছেন, আবার বহু ফেরতবাজ প্রমোটার রয়েছেন যারা নেতাদের সাথে সেটিং করে পুকুর বেআইনি ল্যান্ড এনক্রোচ করছেন, পুকুর বোঝাই করছেন, এ সমস্ত নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে যাচ্ছে। ফলে জেনারেলাইজ করবার কিছু নেই, সমস্ত প্রমোটার খারাপ হন না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রমোটার মানে ক্রিমিনাল, এ কথাও আমি বিশ্বাস করি না। এবং নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, যদি আমি ধরেও নিই যে কিছু প্রমোটার এরকম অসাধু, তাদের কি কোনো ছোঁয়াচে রোগ হয়েছে যে তাদের সাথে মেলামেশা করবো না? আপনি একটা সমাজে থাকেন, আপনাকে তো মানে আপনি এটা তো ছোঁয়াচে রোগ বলে ওদেরকে এড়িয়ে গেলে চলবে না। আপনি এমএলএ বা এমপি বা আপনি পুলিশ ডিপার্টমেন্টের হেড, আপনার কাজ কি ক্রিমিনাল ও বাবা খুন করেছে ওর সাথে কথা বলিস না সেই বলে পাশে সরে আসা, নাকি কেন খুন করেছে এর শাস্তি হওয়া উচিত, তাকে শাস্তিটা দেওয়া? যে যে জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, যে আপনি একটা অদ্ভুত কথা বলে বসলেন, ওপেন এন্ডেড আনসার, যে সংশোধন করবো, সংশোধন কিভাবে করবেন? আমি ওর সাথে যোগাযোগ রাখবো, আরে তাহলে সংশোধন হয়ে গেল, তাহলে বেআইনি কনস্ট্রাকশন গুলো আইনি হয়ে গেল, তাহলে বেআইনি পুকুর বোঝাই গুলো সেগুলো সমস্ত আইনি হয়ে গেল, তাহলে যে যে ফ্ল্যাটে লোকের থেকে কালো টাকা নিয়ে ফ্ল্যাট গুলো বিক্রি করেছে, জবরদখল করেছে, সেগুলো সমস্ত সাদা হয়ে গেল। কি অদ্ভুত কথাবার্তা! ওপেন এন্ডেড আনসার, এর আনসারের কোনো সুরাহা নেই। সংশোধনের পদ্ধতিটা কি? সংশোধনের পদ্ধতি এটা হতে পারে যে যে লোকগুলো করাপ্টেড প্রমোটার্স বা প্রমোটিং কোম্পানি চালাচ্ছে, আমি তাদেরকে আর ব্যবসা করতে দেব না আমার এখানে, তাদেরকে পেনালাইজ করব। কিংবা যে যে মানুষের থেকে ঘুষ নিয়েছে, দরকারে সেই ঘুষের টাকা অ্যাসেট বিক্রি করে এই কোম্পানিগুলিকে আমি ফেরত দিতে বলবো। অথবা যে যে জায়গাগুলোতে আমরা বেআইনি ল্যান্ড এনক্রোচ করেছি সেই ল্যান্ডগুলো যোগ্য ল্যান্ড প্রার্থীদের কাছে ফিরিয়ে দেবো, সেইটা সংশোধনের সমাধান হতে পারে। একটা লোক খুন করেছে বা সেটা একটা গুন্ডা, আমি তার সাথে কথা বলবো না কেন? ওর কি সংক্রামক রোগ হয়েছে? ওর সাথে কথা বললে আমার সেই ব্যাধি ছড়িয়ে যাবে। আরে ক্রাইম একটা সামাজিক ব্যাধি, এটা ওর সাথে মিশলাম কি আমি মিশলাম না তার সাথে ও ক্রাইমটা বন্ধ করবে না। ওকে যদি ক্রাইমটা বন্ধ করাতে হয় তার জন্য ওকে আমাকে শাস্তি দিতে হবে, ওকে প্রিভেন্ট করতে হবে, ক্রিমিনালকে বোঝাতে হবে, তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাতে হবে, এবং তাকে সর্বোপরি উপলব্ধি করাতে হবে যে সে যেটা করেছে সেটা অন্যায়, এবং আগামীতে যদি করে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে। সেইটা না বুঝিয়ে আমি করবো না, এ তো আরো ভয়ঙ্কর। তো সে দেখবে তাও এতদিন নেতা ফেতা ছিল, এখন আমি আমার মতো করে যাবো। ফলে এই যে একটা মিথ্যাচার শুরু করেছেন, এই মিথ্যাচারটা কমপ্লিটলি ভুলভাল। এই সংশোধনের কোনো মানে নেই। এই প্রশ্নের যে আনসারটা মাননীয় এমপি মহাশয় করেছেন, আমারই এলাকার এমপি তিনি, আমি জানি না তিনি ক্যানাডা, এবং একজন অধ্যাপক মানুষ, তিনি ওপেন এন্ডেড আনসার ছেড়ে দিচ্ছেন। আমার এই প্রশ্নটা একটু ব্যক্তিগত স্তরে, আপনি তো একজন হিন্দু, আপনি কি দুর্ভাগা? দেখুন, আমি দুর্ভাগা কি মানে আমি হতভাগ্য না আমার সৌভাগ্য সেটা আমি জানি না, সেটা আমার জীবন আমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে ভাববো। কিন্তু কে কি বললো তা দিয়ে তো আমার ভাগ্য নির্ধারণ হয় না। আমি আমার জীবনে যা করছি বা যা করব সেটা দিয়েই সেটা বিচার হবে, বা সেটা আমার যতটুকু পাওয়ার আছে এই জীবনে আমি ততটুকুই পাবো। অন্য কোনো ধর্মে গেলে বা অন্য কোনো নীতিতে গেলে আমার জীবনে বিরাট পরিবর্তন কিছু হবে বলে আমি মনে করি না। প্রথম কথা, এই ধর্মীয় র্যাডিকালিজমকেই আমি সমর্থন করি না। কিন্তু আপনি যে কনটেক্সটে এই প্রশ্নটা করলেন, এটা হয়েছে, এটা খুবই একটা অদ্ভুত জিনিস। মানে আজকে বাংলায় বসে একজন মেয়র, মানে তিনি যদি একজন ইসলাম ধর্ম প্রচারক হিসাবে বলতেন তাহলে আমি মেনে নিতাম, কিন্তু একজন মেয়র যখন এই স্টেটমেন্টটা দিচ্ছেন, তার তো পলিটিক্যাল চেয়ারের একটা গুরুত্ব রয়েছে। মেয়রের তো হিন্দু মুসলমান হয় না, তিনি তো আমারও মেয়র। আমি কলকাতাবাসী, আমারও তিনি মেয়র। আবার একজন ইসলামেরও মেয়র, একজন খ্রিস্টেরও মেয়র। কিন্তু তিনি যদি এই কনভার্সনটাকে থ্রেড হিসেবে ব্যবহার করেন, সেটা শুধুমাত্র হিন্দু বলে কেন, কিন্তু খ্রিস্টানদের জন্য হয়তো মানে খুব সমস্যাজনক। আমাদের বাংলায় কত খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, জৈন রয়েছেন, শিখ রয়েছেন, তারা কি সবাই সব হতভাগা ফ্যামিলির লোক নাকি? জানি না আমি উনি কি বলতে চান। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই গভর্নমেন্ট আসলে রিলিজিয়াস ডিপেন্ডেন্সিটাকে রিলিজিয়াস র্যাডিক্যালিজমের জায়গায় নিয়ে গেছে। মানে যে কারণে এরা বিজেপিকে দোষারোপ করে, সেই একই পথে এরা নিজেরাও হাঁটে। ওরা বলছে যে ওরা হিন্দু নিয়ে যদি লাফালাফি করে, আমরা ইসলাম নিয়ে লাফালাফি করবো। কিন্তু এটা গভর্নমেন্টের কাজ না, সেটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ।
একটা কলকাতা কর্পোরেশন বলুন বা গভর্নমেন্ট বলুন, তার কাজ নয় ধর্ম প্রচার করা। ধর্ম প্রচার করবার জন্য প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা রয়েছেন, তারা ধর্মগ্রন্থকে ইন্টারপ্রেট করবেন। এবং ধর্ম একটা প্রাইভেট অ্যাফেয়ার্স, তার মধ্যে কোনো গভর্নমেন্ট এন্ডোর্স করবে না, সেটাই সংবিধানে উল্লেখ করা রয়েছে যে রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান। আমি আমার ধর্মের আচার অনুষ্ঠান করবার জন্যে অন্যকে ডিস্টার্ব না করে আমার যা করার আমি করব। সেখানে অন্য কেউ এসে মানে আমার ধর্মে যেরকম আরেকজন আসবে না, আমিও অন্যের ধর্মকে ডিস্টার্ব করব না। এবং আসলে পৃথিবীতে কোনো ধর্মই আরেক ধর্মকে ছোট করতেও শেখায় না, এবং আরেক ধর্মের মানুষকে মারামারি করে খুন করতেও শেখায় না। এগুলো কিছু ধান্দাবাজ বদমাশ সমস্ত ধর্মেই আছে, যারা নিজেদের কোনো একটা ইল ইন্টেনশন থাকে সেইটাকে ম্যাক্সিমাইজ করবার জন্য এরা মানুষের উস্কানি দিয়ে একটা চেষ্টা করে যে কিভাবে ঝামেলা লাগিয়ে দেওয়া যায়। এবং এইটা হচ্ছে একটা উস্কানিমূলক বা সিডিশন। এই বক্তব্যটার পেছনে পরিষ্কার যেটা রয়েছে, একটা সিডিশন ছাড়া আর কিচ্ছু নেই। এবং এটা উনি খুব ভালো করেই জানেন যে উনি যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন সেটা একটা ভোট ব্যাংক। উনি যদি ওই মানুষগুলিকে, আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষকে যদি আমরা ভোট ব্যাংক হিসেবে না ট্রিট করে বাংলার নাগরিক হিসেবে ট্রিট করি, তাহলেই দেখবেন অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু আমরা সেটা করি না। কনস্ট্যান্টলি এই ধর্মীয় বিভাজনের যে ভয়ঙ্কর খেলাটা আমরা শুরু করেছি, যে ও আলাদা আমি আলাদা। আরে ও ইসলাম তো কি, ও তো রক্ত মাংসের মানুষ, ও তো ভারতীয়, ও তো বাঙালি, ও তো আমার আমার রাজ্যের আমার দেশের। কি ওর ধর্ম আলাদা হতে পারে, ওর পোশাক খাওয়া দাওয়া, ওর ভাষা আলাদা হতে পারে, কিন্তু ও যে এই ভূখণ্ডের পার্ট, ও যে আমার এখানকার ফান্ডামেন্টাল রাইট এনজয় করার ওর অধিকার রয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু ক্রমাগত এই যে এক্সক্লুশনের খেলাটা আমরা খেলছি, আপনি বলুন তো, তৃণমূল বলে যে ইসলামকে তোষণ করে ইত্যাদি করে, কিন্তু ইসলাম সম্প্রদায়ের মানুষের আসলে কি উন্নতি হয়েছে? 2016 ইকোনমিক স্ট্যাটিস্টিক্স বলছে যে বিরাট অঙ্কের পপুলেশন, তারা হচ্ছে আপনার 2,500 টাকা বা 5,000 টাকা মাসিক রোজগারের নিচে। তার মানে যে বিলো দ্য পভার্টি লাইন তারা রয়েছে। অতএব আর্থসামাজিক উন্নতি ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষের আসলে কিছু হয়নি। নেক্সট আপনি যদি দেখেন যে ওবিসি ক্লাসিফাইড যে ক্যাটাগরিতে লোকজনের মানে চাকরি হওয়ার কথা, বহু সরকারি ডিপার্টমেন্টে সেই পদগুলো ফাঁকা, সেখানে লোক নেওয়া হয়নি। তার মানেটা কি? আপনি তোষামত যে কারণে বলছেন আমরা একটা মানুষকে রিজার্ভেশন দেই কেন, বা তাকে অ্যাডেড অ্যাডভান্টেজ কেন দেবো, যাতে সে জনসংখ্যার দিক থেকে বা অন্যান্য রিসোর্সের দিক থেকে পিছিয়ে আছে। আমরা একটা ইকুয়ালিটি চাইছি, সেজন্য শুধু ইসলাম কেন, আমরা মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এগুলো কেন তৈরি করেছি? যাতে রিসোর্সের সমবন্টন হয়, যাতে সবাই একটা ব্যালেন্সে আসে, কেউ যাতে পিছিয়ে না পড়ে। কিন্তু এ তো তোষণের নামে উল্টে আরো ওদেরকে পিছিয়ে দিচ্ছে। সেটা তো বুঝতে হবে এবার মানুষদেরকে, যে আসলে এই নেতাগুলি এরা হিন্দু, মুসলমান, শিখ, জৈন কারোরই নয়, এরা নিজে। এরা বেসিক্যালি যে কারণে এই কথাগুলো বলে, এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বলে। এরা ধর্মের কাজও করে না, প্রকৃত ধর্মের জন্য কিচ্ছু করবে না। এরা মানে আপনার কমিউনিটির জন্য কিচ্ছু করবে না। এরা এই সমস্ত বলে আপনাকে তাকিয়ে দেবে, তাকিয়ে দিয়ে নিজের পকেট ভরানোর চেষ্টা করবে এবং তারপর নিজে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। ফলে এদের এই পাতা ফাঁদে যত কম আমরা পা দেবো, ততই বুদ্ধিমানের কাজ। অরিত্রদা, যে কম্পিটিটিভ কমিউনাল পোলারাইজেশনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিমধ্যেই চলছে, অ্যাকচুয়ালি বলা চলে, এই যে সাম্প্রদায়িকতার আবহ, সেই আবহে আগামী 20 বছরে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে, দাবি করছেন তথাগত রায়, কি বলবেন? দেখুন, সেই ব্যাপারে আমার সত্যি বলবার কিছু নেই। মানে কেউ নিশ্চিহ্ন হয়ে যাক বা অন্য ধর্মে কনভার্ট হয়ে যাক, এটা আমি কখনোই চাই না। নিজে একজন হিন্দু হিসেবে তো অবশ্যই নয়। আমাদের প্রত্যেক ধর্মের একটা নিজস্বতা রয়েছে, এবং যে যেভাবে থাকতে ভালোবাসে, যে যে ধর্মে যে যে ঈশ্বর, আল্লাহ, জিসাস, যার যাকে পছন্দ সে তাকে করবে। কিন্তু এই পলিটিক্যাল ইন্টারভেনশনটার কারণে সারা ভারতবর্ষে এখন একটা ধর্মীয় কনভার্সনের খুব সমস্যা তৈরি হয়েছে। এবং আমরা ক্রমাগত যেন আমাদের নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, সেগুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সবসময় চাপিয়ে দেওয়া, কখনো গ্লোবালাইজেশনের নামে ওয়েস্টার্ন থেকে চাপিয়ে দেওয়া, কখনো সংস্কৃতির নামে অন্য কোনো ধর্ম থেকে চাপিয়ে দেওয়া, এই জিনিসগুলো থেকে করতে করতে আমরা আমাদের নিজস্ব, দেখুন এখন আমাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, কথাবার্তা, ভাষা, কোনোটাই কিন্তু আর আসলেই ভারতীয় নেই। আপনি যাই বলুন, সকালবেলা উঠে আপনি যা ব্রেকফাস্ট করছেন কিংবা যা লাঞ্চ করছি বা যা ড্রেস করছি, কোনোটাই আমাদের নিজের বলে আর যেন কিছু নেই। সবই এদিক ওদিক থেকে যা পেয়েছি, কোনোটা মোগলদের থেকে পাওয়া, কোনোটা ব্রিটিশদের থেকে পাওয়া, কোনোটা জাপান থেকে আনা, চীন থেকে আনা, এই সমস্ত ইম্পোর্টেড জিনিসগুলোর দিয়েই
আমরা আমাদের আশপাশের একটা পৃথিবী তৈরি করেছি। কিন্তু আপনি দেখুন পৃথিবীর সমস্ত উন্নত দেশে, আমি যে চীনের কথাই যদি বলি, যে তারা ক্রমাগত তাদের নিজস্বতাটাকে টিকিয়ে রেখেছে। হ্যাঁ, তার মানে কি তারা কোনো রকম গ্লোবাল নলেজ নিয়ে তারা কনসার্ন না? নিশ্চয়ই কনসার্ন। কিন্তু নলেজটাকে যদি টেরারাইজ করা হয় তাহলে তো খুব মুশকিল। কোনো কিছু যদি ইম্পোজড হতে আরম্ভ করে গ্লোবালাইজেশনের নামে, ওয়েস্ট কনস্ট্যান্টলি তার সমস্ত বক্তব্য আমার উপর চাপিয়ে দেবে, সেটাও তো হয় না। ফলে আমাদের এখন যেটা দরকার, যে সবার আগে প্রত্যেক নিজ নিজ ধর্ম যে যে জায়গায় আছে তাকে সেই জায়গায় থাকতে দিতে হবে। কেউই একজন আরেকজনকে মানে প্রভাবিত করবে না। যার যেটা খুশি সে সেটা করবে, নিজ আচার পালন করবার জন্য আমার যা করণীয় আমি করব। আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি আমাকে ডিস্টার্ব করো না। একটা প্রশ্ন তো থেকেই যায় যে একটি রাজনৈতিক দলের নেতা হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিম নিজের ধর্মের জন্য যে আহ্বান জানিয়েছেন, ওনার দলেরই কোনো হিন্দু নেতার কি ক্ষমতা আছে নিজের ধর্মের জন্য সেই আহ্বান জানানোর? এবং তৃণমূলের কোনো হিন্দু নেতার ক্ষমতা আছে কি ফিরহাদ হাকিমের মতন হিন্দু হবার আহ্বান জানানো? দেখুন, তৃণমূল কংগ্রেসের একটা রিলিজিয়াস বায়াসনেস রয়েছে, এটা শুরু থেকেই রয়েছে। এটা আমি আগেও বলেছিলাম আপনাদের চ্যানেলে, যে ধরুন ফর এক্সাম্পল রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই নিয়ে আমাদের যদি কোনো গভর্নমেন্ট মনে করে ভারতবর্ষের সব রাজ্যেই তো ইকুয়াল সেলিব্রেশন হয়নি, তা তারা সেলিব্রেশন করতেন না তাদের মতো করে। কিন্তু একদিকে তারা কিন্তু কনস্ট্যান্ট রেজিস্ট করেছেন। হাইকোর্টে একের পর এক মামলা হয়েছে যে ওই রাম মন্দিরের বিভিন্ন স্ক্রিনিং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট রিলিজিয়াস অর্গানাইজেশন তারা আয়োজন করছিল, কিন্তু আয়োজন করতে দিচ্ছিল না গভর্নমেন্ট। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তার মানে আপনার একটা মানে আপনি চাইছেন না এই ধরনের জিনিসপত্র, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেই দিনকে আবার আপনি পার্ক সার্কাস থেকে একটা ঐক্যের মিছিল বার করলেন। কেন? এটা তো কোনো দরকার ছিল না, এটা তো সুড়সুড়ি, এটা তো উস্কানি। কেন ঐক্যের মিছিল বার করা আমার প্রয়োজন? আপনার যদি মনে হয় যে রাম মন্দিরটা পলিটিক্যাল একটা ইনসিডেন্ট, আপনি ছেড়ে দিন না। আপনার রাজ্যে তো হচ্ছে না রাম মন্দিরটা, যার রাজ্যে হচ্ছে সে বুঝে নেবে, বা যে যে যার মতো মনে করছে যে সেটাকে সেলিব্রেট করা উচিত করবে, যার মনে হচ্ছে করবে না, ইগনোর করে চলে যাবে। আপনি হঠাৎ করে ঐক্যের মিছিলটা করলেন, তার মানে আপনি একটা ইচ্ছা করে দেখাতে চাইলেন যে না, ওরকম হলেই হিন্দুদের কোনো মন্দির টন্দির হলেই সেটা খুব সমস্যাজনক, অ্যাগ্রেসিভ। আচ্ছা, তারপরে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেন। এই যে জগন্নাথ দেবের একটা মন্দির এখানে করা হচ্ছে, এতে একজন মুখ্যমন্ত্রী তিনি একটা ধর্ম নিয়ে কথা বলছেন, কি অদ্ভুত! আমি জানি না যে এটা কিভাবে জগন্নাথ দেবের যারা পূজা অর্চনা করেন তারা মেনে নিচ্ছেন যে পুরীর আদলে এখানে একটা মন্দির করা হচ্ছে। কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা, নিশ্চয়ই আমি নিজেও সেখানে যেতে আগ্রহী। কিন্তু তিনি বিবরণটা দিচ্ছেন এরকম যে আমরা এভাবে করেছি, আমাদেরটা বড়, এরকম মূর্তিটা এরকম বানিয়েছি, ওই বানিয়েছি। আরে একটা দেবতার মূর্তি কোনো প্রোডাক্ট নয়, এটা বেটি, ওটা ফর্সা, এটা এটা একটা একটা বিগ্রহ। তো একটা বিগ্রহ নিয়ে এরকম এরকম ফালতু কথা বলা যায় না। আপনি পুরীর জগন্নাথের থেকে আমার জগন্নাথটা হাইটে বড়, এই কথা বলা যায় না। পুরীর জগন্নাথ মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে, তার একটা লম্বা ইতিহাস রয়েছে। আপনি সেই আদলে এখানে মন্দির করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি মন্দির প্রতিষ্ঠা করবেন, আরাধনা করবার জন্য আমরা সেখানে যাব। কিন্তু যে ভাষায় আপনি অ্যাড্রেস করছেন, দেখুন তার মানেটা হচ্ছে যে হিন্দু ধর্ম এটাও যে একটা সিরিয়াসনেস, এইটা এদের ধারণা নেই। এই কথাটা কিন্তু উনি অন্য কোনো ধর্ম নিয়ে বলতে পারবেন না। হিন্দু ধর্মাবলম্বী যে কমিউনিটিগুলি রয়েছে তাদের নিজস্ব আসলে কোনো রেজিস্ট্যান্স নেই, এবং তারা ভীষণ না মানে খুব লঘু করে দেখি আমরা বিষয়টাকে। আমরা ধর্ম নিয়ে অতটা রিজিড নই, সেই কারণে এই কথাগুলো বলার পরেও আমরা মুখ্যমন্ত্রীকে কেউ চেপে ধরিনি যে আপনি একটা বিগ্রহকে নিয়ে, এটা কি প্রোডাক্ট? আপনি বলছেন ওই জগন্নাথের থেকে এই জগন্নাথটা বড়, এটা এই এই উন্মুক্ত, এটা কি একটা কোনো দ্রব্যাদি নাকি? আপনারা বিগ্রহ নিয়ে এরকম মতামত দিচ্ছেন একটা মুখ্যমন্ত্রী হিসেবে একটা উদ্বোধন সংক্রান্ত ব্যাপারে। তার কারণটা হচ্ছে যে হিন্দু ধর্মটাকে যে সিরিয়াসলি দেখা উচিত, এটারও যে একটা নিজস্ব কৃষ্টি রয়েছে, এই জিনিসটা আমরা নিজেরাই হয়তো ছেড়ে দিয়েছি, আমরা সাবমিসিভ হয়ে গেছি যে যা করছে করুন। এবার বিভিন্ন মানুষদেরকে বুঝতে হবে যে আর চাপিয়ে দেওয়া চলবে না আমাদের নিজস্বতাটা। কেউ বলছে না যে অহিন্দু যারা তারা সবাই ভেগে যাও, তারা সব চলে যাও, অন্য জায়গায় চলে যাও। এই যে ববি হাকিম এর আগে অনেকবার বলেছিলেন মিনি পাকিস্তান নাকি, কেন বলেছিলেন? কোনো কারণ নেই, ইচ্ছা করে একটা টেরারাইজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি বিশ্বাস করি যে প্রত্যেক ধর্মের নিজস্বতা আছে, প্রত্যেক ধর্মের নিজস্ব রেজিস্ট্যান্স আছে। আবার আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে আমি হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, জৈন হই, শিখ হই, বৌদ্ধ হই, যাই হই না কেন, তুমি আমাকে প্রভাবিত করবে না, আমি তোমাকে প্রভাবিত করবো না। প্রত্যেকের নিজের মতো করে তার আচার আচরণ করব, আমরা প্রচার করব। যদি কারো কোনো মানুষের মনে হয় তিনি স্বেচ্ছায় আমার ধর্মে আসবেন বা আমার
দীক্ষায় দীক্ষিত হবেন, তিনি হবেন। কিন্তু তুমি তাকে জোর করে, থ্রেট করে, টেরারাইজ করে, তাকে ভালনারেবল করে, অসহায় করে তুমি তাকে যদি করো, তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের পথ নিতে হবে। না হলে কিন্তু আমাদের নিজস্বতা আর কিছু থাকবে না। প্রতিনিয়ত এই বহিরাগত বিভিন্ন শক্তি কখনো সাংস্কৃতিকভাবে, কখনো ধর্মীয়ভাবে, কখনো অর্থনৈতিকভাবে আমাদেরকে কোণঠাসা করে দেবে, আর আমাদের নিজস্ব সমস্ত জিনিসপত্র জলাঞ্জলি যাবে। এটা খুবই ডেঞ্জারাস আমাদের ভারতীয় সমাজ এবং সংস্কৃতির জন্য। আমাদের নিজস্বতাটা যেন আমরা রক্ষা করতে পারি, এইটুকুই আমার কামনা।